আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ, এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের স্পেশাল 4 নাম্বার লেকচার। আমরা গত ক্লাসে আমাদের যে সিরাজউদ্দৌলার শাসন এবং তার পতন সেটা পড়েছিলাম এবং আমাদের মোটামুটি একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করেছিলাম। আজকে আমরা এরপর থেকে দেখি। এখনকার আজকে টপিকের নাম হচ্ছে ভারতের অন্যান্য অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। ভারতবর্ষে প্রচুর প্রদেশ রয়েছে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আস্তে আস্তে একটা দুইটা তিনটা করে প্রদেশ দখল করতে 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 পুরো ভারতবর্ষে কিভাবে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করে সেটা আমরা এখন দেখব। 1764 সালের 22শে অক্টোবর বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায়। তোমরা এই লাইনটা মুখস্থ করবা। বক্সারের যুদ্ধ হচ্ছে একটা বিশাল বড় যুদ্ধ। আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা বলি, আমার রেকর্ড চলতেছে, কষ্ট করে রেকর্ডটা দেখে নিও। আমার কথাটা আপাতত শোনো। যাদের সমস্যা হচ্ছে দেখতে, একটু কষ্ট করে দেখো যতটুকু পারো। রেকর্ডটা চলতেছে, রেকর্ড দেখলে ভালো করে বুঝতে পারো। রেকর্ডটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমার কথাটা শুনতে পারলেই হলো, বুঝতে পারলেই হলো যেখানে ছিলাম। তো আমাদের বক্সারের যুদ্ধ হয় কত সালে? পরীক্ষায় আসে 1764 সালের 22শে অক্টোবর। তো বক্সারের যুদ্ধে জয়লাভ করে ইংরেজ সৈনিকরা, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা কিন্তু আরও বৃদ্ধি পেতে থাকে। সবাই কি লাইনটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, দ্রুত রেসপন্স করবা, কথা বলো। আচ্ছা, এরপরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। আমরা জানি মুঘল সম্রাট কিন্তু কয়েকজন ছিল, একজন সম্রাটের মৃত্যুর পর আরেকজন সম্রাট হয়েছে। তো দ্বিতীয় মুঘল সম্রাটের নাম ছিল শাহ আলম, মনে রাখবা। কোম্পানিকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ান বা রাজস্ব আদায়কারী ঘোষণা করতে বাধ্য হন। আমরা কিন্তু দেখছিলাম গত ক্লাসে আমাদের দেওয়ান লাভ বা রাজস্ব আদায়কারী ঘোষণা, এটা কিন্তু রাজস্ব আদায় করে, এটা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম যে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সরকারকে কর দেওয়া হতো, যেই সকল ব্যবসা বাণিজ্য থেকে কর আসে না সেই সকল ব্যবসা বাণিজ্য থেকেও কর নেওয়া, এটা হচ্ছে রাজস্ব। আমাদের যে সকল ব্যবসা বাণিজ্য করলে কর দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু সেখান থেকেও আমাদের সরকার একটা আয় করে থাকে, সেটাকে বলা হয় রাজস্ব। তো এই রাজস্বের ক্ষমতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যায়। এভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্ন গাঙ্গেয় উপত্যকার অধিকাংশ অঞ্চলে প্রকৃত শাসনকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। মানে বিভিন্ন অঞ্চলে কোম্পানি আস্তে আস্তে কী করতে পারে? রাজত্ব করতে শুরু করে। কোম্পানি অনুরূপ প্রক্রিয়ায় বোম্বাই ও মাদ্রাসকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলের রাজ্য বিস্তারে মনোনিবেশ করে। তোমরা কিন্তু বোম্বাই শুনছো, বোম্বাই মাদ্রাস নাম শুনছো না? ভারতবর্ষের বোম্বাই মাদ্রাস শুনছো? এগুলো হচ্ছে এক একটা প্রদেশ। কথা বললো। আচ্ছা, তো এই প্রদেশগুলোকে কেন্দ্র করেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো রাজ্যের বিস্তার করে। তো ইঙ্গো মহীশূর যুদ্ধ, মানে এটা যুদ্ধের নাম হচ্ছে ইঙ্গো মহীশূর যুদ্ধ। এই যুদ্ধ এবং ইঙ্গো মাঠারা যুদ্ধ, দুইটা যুদ্ধের পর শতদ্রু নদীর দক্ষিণে অবস্থিত ভারতের অধিকাংশ অঞ্চলে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। জাস্ট মনে রাখবা, দুইটা যুদ্ধের পরই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসনটা আরও সুদূর প্রসারী করে। সেই সকল এলাকার যে নদী ছিল, সেই নদীর তীরবর্তী যে গ্রামগুলো ছিল, সেই গ্রামগুলোতে তারা কী করে? রাজত্ব করে বা ব্যবসা বাণিজ্য করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ও শাসন সম্প্রদায়ের দুইটি পৃথক ধারা পরিলক্ষিত হয়। প্রথমত, দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করে সেখানে প্রত্যক্ষ ইংরেজ শাসন প্রবর্তন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই রকমভাবে রাজত্ব করে। প্রথমত যে কাজটা করে, তারা যে দেশের যে রাজ্যগুলো ছিল, প্রতিটা অঞ্চলের রাজ্য, সেই রাজ্যগুলো সরাসরি যুদ্ধ করার মাধ্যমে গ্রাস করে। গ্রাস করে মানে ক্ষমতা ছিনিয়ে নেয়। তারপরে ইংরেজরা নিজের মতো করে শাসন করে। এটা হচ্ছে তাদের প্রথম শাসন করার পদক্ষেপ। সবাইকে বুঝছো? সরাসরি আক্রমণ করবে, আক্রমণ করে সেই জায়গাটা ছিনিয়ে নেয়, সেই জায়গাটার শাসনভার তাদের কাছে নিয়ে নেয়। এটা হচ্ছে সরাসরি আক্রমণ করা বা সরাসরি গ্রাস করা। কথা কি বুঝছো? এতটুকু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এরপরে এভাবে নিয়ন্ত্রণে নেওয়ার অঞ্চলগুলো হলো উত্তর পশ্চিম প্রদেশ। এর মধ্যে রয়েছে রোহিলাখণ্ড, গোখরপুর, দোয়াব অঞ্চল ইত্যাদি। এর মধ্যে দিল্লিও ছিল এবং সিন্ধুও ছিল। দিল্লি, সিন্ধু। দিল্লি কিন্তু আমরা জানি নয়াদিল্লি, ভারতের নয়াদিল্লি খুবই জনপ্রিয় একটা জায়গা। এরপরে সিন্ধুও ছিল সেই সময়ের একটা অংশ। ক্ষমতা বৃদ্ধির দ্বিতীয় পন্থাটি ছিল ভারতীয় শাসকদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। দুইটা পয়েন্ট মনে রাখবা।
আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কিভাবে তাদের রাজত্বগুলো সুন্দরভাবে বিস্তৃতি লাভ করে? প্রথমত হচ্ছে সরাসরি যুদ্ধ করে সেই অঞ্চলগুলো ছিনিয়ে নেয়, শাসন ক্ষমতা নিয়ে নেয়। দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে যে আমাদের বিভিন্ন অঞ্চলে যে রাজাগুলো ছিল, রাজা বাদশাহ ছিল, সেই রাজা বাদশাহদের কাছ থেকে তারা চুক্তি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি করে। কি চুক্তি করে? ব্যবসা বাণিজ্য করা চুক্তি করে। এটা হচ্ছে ছলনা। এই ব্যবসা বাণিজ্য করতে করতে একসময় তাদের যে রাজ্যের শাসনকর্তা, শাসনভার ছিল, মানে শাসক ছিল, তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তার শাসনটাকে বাদ দিয়ে দেয়, তার দখল করে নেয়। অর্থাৎ দুইভাবে তারা এই কাজটা করে, সরাসরি যুদ্ধ করার মাধ্যমে রাজ্য ছিনিয়ে নেয়, অথবা ওই অঞ্চলের রাজ্যের যে রাজা ছিল তার সাথে চুক্তি করে যে আমরা আপনার রাজ্যে এলাকার সাথে, মানে এলাকার মানুষদের সাথে ব্যবসা বাণিজ্য করব। এইভাবে তারা কি করে? বিস্তার করে পুরো ভারতবর্ষে। এই দুইটা সিস্টেম মনে রাখতে হবে, পরীক্ষায় সৃজনশীলে ব্যাখ্যা করার মতো মনে রাখার জন্য চেষ্টা করবা। কথা কি বুঝছো যা বলছি? দুইটা পয়েন্ট, একটা হচ্ছে সরাসরি যুদ্ধ করার মাধ্যমে, একটা হচ্ছে চুক্তির মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। এই শাসকেরা সীমিত আঞ্চলিক স্বশাসনের বিনিময়ে কোম্পানির আধিপত্য মেনে নিতে বাধ্য হয়। অর্থাৎ যখন শাসকদের সাথে চুক্তি করে ইংরেজ কোম্পানি, তখন সেই শাসকরা বাধ্য হয় ইংরেজদের কথা শুনতে, কারণ তাদের কথা না শুনলে তাদের মৃত্যু হইতে পারে, জীবন নাশের একটা আশঙ্কা থাকে এই জন্য। তো এই ধরনের রাজ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কোচিন, জয়পুর, ত্রিবাঙ্কুর, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ নাম শুনছো না তোমরা? আচ্ছা, হায়দ্রাবাদ। তারপর হচ্ছে মহীশূর, রাজপুতনা, সেন্ট্রাল ইন্ডিয়া এজেন্সি, তারপর হচ্ছে কচ্ছ, গুজরাটও শুনছো, ভাওয়ালপুর, এটাও শুনছো। এগুলা এর মধ্যে ছিল। বার্মা কিন্তু বর্তমান মিয়ানমার অঞ্চল। হ্যাঁ, বার্মা বা মিয়ানমার কর্তৃক আক্রান্ত হওয়ার ভয়ে দুর্বল মণিপুরী রাজা নিজ দেশে ব্রিটিশ ভারতের সাহায্য প্রার্থনা করেন। অর্থাৎ ভারতবর্ষের পাশে যে মায়ানমার ছিল, সে মায়ানমারের আক্রান্ত হওয়ার ভয়েও তারা কী করছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য প্রার্থনা করছে। পরে 1928 সালে মৈত্রী চুক্তির মাধ্যমে ইংরেজরা মণিপুরীকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেয়। মানে মণিপুরী ছিল একটা অংশ, সেই অংশটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত করে নেয়। কাদের মাধ্যমে এটা হয়? ইংরেজদের মাধ্যমে হয়। এটা কত সালে হয়? 1928 সালে। এটা মনে রাখবা। এই অঞ্চলটা ভারতবর্ষের মধ্যে চলে আসে, ইংরেজদের সাহায্যে এই অংশটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এতটুকু হচ্ছে আমার প্রথম অংশের আলোচনা। মোটামুটি বুঝতে পারছো কি? একটু আমাকে জানো, আমাদের মাত্র 5 মিনিটের মতো সময় আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, একটু মনে রাখবা এই জায়গার মধ্যে, জাস্ট মনে রাখবা যে প্রথমত যুদ্ধ করার মাধ্যমে রাজত্ব করে, দ্বিতীয়ত হচ্ছে চুক্তি করার মাধ্যমে রাজত্ব করে ফেলে। আচ্ছা, এর পরবর্তী অংশটা আজকে আমাদের শেষ অংশ হবে। এর পরবর্তী অংশটা হচ্ছে এটা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে ব্রিটিশ রাজের শাসন প্রতিষ্ঠা। কীভাবে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশরা রাজত্ব শুরু করে একবারে প্রথম দিক থেকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং শোষণ এবং অত্যাচারে দেশীয় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তোমরা কিন্তু জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটিশদের একটা অংশ, ব্রিটিশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে। তো তারা যখন এখানে শাসন করে, শোষণও করে, মানে অত্যাচার করে, মানুষকে অগণিত মারত, রাজত্ব করতো, লুটপাট করতো। তো এগুলো করতে করতে ভারতবর্ষের মানুষরা কী হয়ে গেছে? অতিষ্ঠ হয়ে গেছে, মানে আর পারতেছে না। বাংলাসহ সারা ভারতবর্ষের স্থানীয় শিল্প, কৃষি তথা সামগ্রিক অর্থনীতি ভেঙে পড়ে। যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনবরত মানুষকে মারতেছে, হত্যা করতেছে, এজন্য এই দেশের সেই সময় ভারতবর্ষের অর্থনীতি কী হয়ে পড়ে? একবারে ডুবে যায়। এই জন্য বলছে যে একবারে ভেঙে যায়। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, এরপরে ফলে ভারতীয়রা কোম্পানির শাসনের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে আন্দোলন গড়ে তোলে। অর্থাৎ ভারতীয়রা চিন্তা করে যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করব, যেমন আমাদের এখনকার যেই ছাত্র আন্দোলন সেরকম আর কি। প্রথম দিকে এসব ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে রয়েছে ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, যেমন তিতুমির বিদ্রোহ। তোমরা কিন্তু জানো তিতুমির ছিল একজন বীর সৈনিক, তিতুমির শহীদ হয়েছিল। তিতুমিরের যে বিদ্রোহ সেটা কি তোমরা পড়ছিলে না ছোটোবেলায়? তিতুমির যে বিদ্রোহ করে, এটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। এটা হচ্ছে তারা মানে প্রথম দিকে বিদ্রোহ, ব্রিটিশদের সাথে যে বিদ্রোহটা হয়, এর মধ্যে বিভিন্ন সন্ন্যাসী ছিল। এর মধ্যে তিতুমির ছিল একজন বিখ্যাত সন্ন্যাসী বা একজন বিখ্যাত সৈনিক। তিতুমিরের গল্প শুনছো না তোমরা ছোটোবেলায়? তিতুমিরের সেই বাঁশের কেল্লা বিদ্রোহ, তিতুমির বিদ্রোহ। হ্যাঁ, এরপর হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ মানে কি? হ্যাঁ, নীল বিদ্রোহ মানে হচ্ছে ভারতীয় মানুষরা এই ভারতবর্ষের মানুষদের ওপর জোর করে নীল চাষ করার জন্য প্রেশার করতো। আমাদের এই ভারতবর্ষের মাটিগুলো ছিল উর্বর, এখানে কিন্তু প্রচুর শস্য উৎপন্ন হতো, যেমন ধান, গম,
পাট এগুলো উৎপন্ন হইতো। কিন্তু ইংরেজ যে বণিকরা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকর্তা, তারা যখন প্রতিটা অঞ্চল দখল করা শুরু করে, সেই অঞ্চলে যে কৃষকগুলো ছিল সেই কৃষকগুলো কিন্তু কৃষিকাজ করতো, ধান বুনতো, গম বুনতো, অনেক কিছু বুনতো, যেগুলো কি ছিল ফসল, যে ফসলগুলো মানে খাবারের ফসল ছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের রাজ্যগুলো দখল করা শুরু করে, তখন ওই গরিব যেই আমাদের কৃষিজীবী মানুষ ছিল তাদের উপর অত্যাচার করে, তাদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করে। এই নীল কিন্তু আমরা যেই নীল ব্যবহার করি, কাপড় ধোয়ার নীল, সেই নীল। কথা বুঝছো? তো এই নীল কিন্তু ব্রিটিশদের এই দেশে হইতো না, ইংরেজে হইতো না। এই নীল বিদ্রোহ মানে নীল চাষ করাতে বাধ্য করছে আমাদের এই ভারতবর্ষে কৃষকদের উপর। তো ভারতবর্ষে কৃষকরা বাধ্য হয়ে জীবনের আশঙ্কা করে এই কৃষি কাজ বাদ দিয়ে, মানে ধান গম পাট এগুলো বাদ দিয়ে নীল চাষ শুরু করছে। তো এই জায়গার মধ্যে তারা কি হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। এই জন্য এই নীল চাষ যারা করছিল তারাও একটা আন্দোলন করছে, যার নাম নীল বিদ্রোহ। এ বলছে ফরায়েজি আন্দোলন প্রভৃতি। তবে এগুলোর কোনোটিকেই স্বাধীনতা আন্দোলন বলা যায় না, মানে এগুলো কোনোটাই স্বাধীনতা অর্জন করতে পারে নাই। মনে রাখবা, 1857 সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন হিসাবে বিবেচনা করা হয়। এটা মনে রাখবা যে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনটা কি ছিল, সিপাহী বিদ্রোহ। এই যে তিতুমিরের বিদ্রোহ, নীল বিদ্রোহ, এগুলো ছিল একটা সম্প্রদায়ের বিদ্রোহ। অর্থাৎ ওই সম্প্রদায় বিদ্রোহ করে চাইছিল যে ব্রিটিশকে তাদের এলাকা থেকে ত্যাগ করতে, দূরে সরাইতে। এই তাদের বিদ্রোহ কিন্তু তাদের পুরো ভারতবর্ষ জুড়ে ছিল না, তাদের নির্দিষ্ট গোত্রের জন্য ছিল, বিভিন্ন রাজ্যের জন্য ছিল। এই জন্য এদেরকে স্বাধীনতা আন্দোলন বলা হয় না। কথা বুঝছো কেন স্বাধীনতা আন্দোলন বলা হয় না? তো আমাদের সিপাহী বিদ্রোহটা ছিল পুরো ভারতবর্ষের মানুষের জীবনের মান রক্ষার বিদ্রোহ, অর্থাৎ জীবনের বিদ্রোহ, যেটাকে বলা হয় স্বাধীনতার বিদ্রোহ। সিপাহী যারা ছিল ভারতবর্ষে, সেই সিপাহীগণ যে বিদ্রোহ করছে ইংরেজদের বিরুদ্ধে, এটা ছিল একটা ভাষার জন্য। ভাষা বলতে আমি আমার সমাজে স্বাধীনভাবে চলতে চাই, খাবার দাবার খেতে চাই স্বাধীনভাবে, মুক্তভাবে চলতে চাই, ইংরেজরা যাতে এখানে বাধা দিতে না পারে। এই বিদ্রোহই ছিল আমাদের প্রথম বিদ্রোহ, মনে রাখবা। তখন দেশ জুড়ে ইংরেজ বিরোধী মনোভাব বিরাজ করলেও সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল একটি তুচ্ছ ঘটনা, মানে অন্য একটা কারণ ছিল। 1856 সালে কোম্পানি কর্তৃক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতীয় সৈন্যবাহিনীতে বা সেনাবাহিনীতে এনফিল্ড নামে একটি নতুন ধরনের রাইফেল চালু করে। মানে এটা রাইফেল আসে, সেই রাইফেলের নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। এই রাইফেলের গুলি বন্দুকের ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। অর্থাৎ যেই রাইফেলটা নতুন আমদানি করা হয় ইংরেজদের কাছ থেকে, সেই রাইফেল আমদানি বলতে ইংরেজ যখন যে রাইফেল ব্যবহার করে যুদ্ধ করার জন্য, যেহেতু সারা ভারতবর্ষের মানুষরা সোচ্চার হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তো ইংরেজরা তো ছিল অনেক বুদ্ধিমান, তারা কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যালি প্রযুক্তি ব্যবহার করতো যুদ্ধের জন্য। এর মধ্যে একটা এনফিল্ড নামে একটা রাইফেল ছিল। তো এই রাইফেলের গুলি যখন ভরা হইতো, দাঁত দিয়ে কেটে তারপরে ভরা হইতো। দাঁত দিয়ে যদি না কাটতো তাহলে ওই রাইফেলের গুলিটা ভরলে মানে গুলি হইতো না, ভালো করে অ্যাকশন হইতো না। কথা বুঝছো? আচ্ছা, এরপরে থ্যাংক ইউ, রেসপন্স করবা। আচ্ছা, সেনাদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে ওই গুলিতে গরু ও শূকরের চর্বি মাখানো রয়েছে। এটা কিন্তু ক্লাস 9-এও পড়ছিলাম যে বন্দুকের গুলিতে যে থাকে, বন্দুকের মধ্যে যে গুলি থাকে, সেই গুলিতে যখন আমাদের গুলিটা কেটে বন্দুকের মধ্যে ঢুকানো হয়, সেই বন্দুকের মধ্যে কিন্তু ছিল তোমার ওই কি জানি বলে যে গরু আর শূকরের চর্বি মাখানো ছিল। মুসলমান মানুষরা কিন্তু ওই যে শূকরকে হারাম জিনিস মনে করে, শূকরের চর্বি বলুক বা যাই বলুক এরা কিন্তু স্পর্শ করে না। তো এটা একটা গুজব ছিল। তারা বলছিল যে তাদের এই গুলির মধ্যে এই গরু আর শূকরের চর্বি মিশানো আছে, এটা একটা গুজব ছিল। কথা কি বুঝছো? তো এতে সবার ধারণা হয় যে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের সেনাদের ধর্ম নষ্ট করতে এই কাজ করা হয়েছে। অর্থাৎ আমাদের যেহেতু মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই যে শূকরের চর্বিটা হচ্ছে হারাম, এটা তো ব্যবহার করা যাবে না, এই জন্য এই বন্দুক কেউই ব্যবহার করতো না, ভারতবর্ষে কেউই ব্যবহার করতো না, এটা গুজব ছিল। এই গুজবে উভয় সম্প্রদায়ের ভারতীয় সৈন্যদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। ইংরেজ ও ভারতীয় সেনাদের মধ্যে বৈষম্য, কোম্পানি দুঃশাসন ইত্যাদি কারণে ইতিমধ্যে জনগণের মধ্যে সিপাহীদের মনেও ক্ষোভের আগুন জ্বলছিল। ইংরেজরা যেহেতু একটা অস্ত্র আমদানি করছে, নিজেদের দেশ থেকে নিয়ে আসছে,
এই অস্ত্র যারা ভারতবর্ষ ছিল তারাও চাইছিল ব্যবহার করতে, কিন্তু যে শূকরের চর্বি থাকাতে এগুলো ধরে নাই, ভারতের সৈন্যরা ধরে নাই। এর মধ্যে অনেকেই আছিল, মানে মানে ঝগড়া ছিল যে আমরা শূকরের চর্বি ধরবো না, যতই যাই হোক শূকর একটা হারাম, এটা ব্যবহার করবো না, এটা মুখে নিব না। তো এই ভারতবর্ষের সিপাহীরা কিন্তু এই যে এনফিল্ড যে রাইফেল এটা ধরতো না। তো এর মধ্যেও কিন্তু অনেক ইয়ে ছিল, মানে গ্যাঞ্জাম ছিল, এগুলোই বলছে। তো 1857 সালে 29শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। অর্থাৎ প্রকাশ্যে এই মঙ্গল পাণ্ডে কী করে, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহটা ঘোষণা করে। আগে ছিল কি চুপিচাপি ঘোষণা, এখন প্রকাশ্যে বলছে না আমি আপনাদের সাথে যুদ্ধ করব, কারণ আপনারা এত অতিষ্ঠ করছেন আমাদের, আমরা বাঁচতে পারতেছি না। তবে 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এর প্রভাবে ভারতের শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ করার পরও কিন্তু ভারতবর্ষের ইংরেজদের সাথে পারে না, এটা ব্যর্থ হয়েছিল। প্রমাণিত হয়েছিল যে যতই শক্তিশালী হোক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক গোষ্ঠীর পক্ষে ভারতের মতো একটি বিশাল দেশ শাসন করা সম্ভব নয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতই স্ট্রং হোক, ভারতের মতো এত বিশাল সাম্রাজ্যকে শাসন করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এতটা ছেলে কথা না, এতটা সহজ বিষয় না। ভারতের অনেক বড় বড় অঞ্চল, অনেক বড় বড় সম্প্রদায়, তো এত সম্প্রদায়ের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পুরো ভারতবর্ষকে দখল করতে পারবে না, এটা কিন্তু আগে থেকেই মানুষ জানতো, ভারতবর্ষের মানুষ এটা মনে করতো। কথা কি বুঝছো যা বলছি? সবাই একটু কথা বললো বাকিরা। আচ্ছা, এরপরে ইংরেজরা উপলব্ধি করে যে ভারতে তাদের শাসন টিকিয়ে রাখতে হলে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করা দরকার। অর্থাৎ এইবার ইংরেজ যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু মানুষ আসছিল তারা এখন পারতেছে না, কারণ ভারতবর্ষের অনেক অঞ্চল, এত অঞ্চলে তো রাজত্ব করতে পারবে না, গুটি কয়েক অঞ্চলে রাজত্ব করে শাসন করতেছে, কিন্তু সব অঞ্চলে রাজত্ব করতে গেলে তাদের যে মেন রাজা ছিল, মেন সরকার ছিল ব্রিটিশদের যে মেন সরকার ইংল্যান্ড সরকার, সে ইংল্যান্ড সরকারের সরাসরি সাহায্য চাইছে। অর্থাৎ এখন তারা পারতেছে না, ভারতবর্ষের মানুষ পারতেছে না, সবাই যখন ঐক্য হয়ে উঠছে ভারতবর্ষের মানুষরা যে আমরা আর শোষণ নিপীড়ন সহ্য করব না, আমরা লড়াই করব, তখনই তারা আর পারতেছিল না। এই জন্য ব্রিটিশরা তাদের দেশের সরকারের কাছে সহযোগ নিচ্ছে যে আমরা আপনার সহযোগিতায় আরও ইংরেজ ফোর্স বানাতে চাই এবং সেগুলো দিয়ে আমরা ভারতবর্ষে আক্রমণ করতে চাই, এই দেশটাকে আমরা নিতে চাই দখলে। কথা বুঝছো যা বলছি এতটুকু? আচ্ছা, এরপরে এমন প্রেক্ষাপটে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া এক ঘোষণাকালে বলে 1858 সালে সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। অর্থাৎ ব্রিটেনের রানী সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে ফেলে। সেই বছরই 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়, মনে রাখবা। সেই বছরই আমাদের ভারত শাসন আইনটা কী ছিল সে আমরা পরে পড়বো। এই আইনটা পাস হয় কত সালে? 2 আগস্ট। এই আইন জারির মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। দেখছো, যখনই রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনটা নিজের কাছে তুলে নিল, তখনই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেই অত্যাচার শোষণ নিপীড়ন সেটা কিন্তু সমাপ্তি হইল। অর্থাৎ তারা আর পারলো না এই ভারতবর্ষ সম্পূর্ণ দখল করে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে, এবং ভারতের শাসন ক্ষমতা ব্রিটিশ রাজের, আচ্ছা কি বলছে, কোম্পানি অবসান ঘটে এবং পরে বলছে ভারতের শাসন ক্ষমতা ব্রিটিশ রাজ্যের হাতে ন্যস্ত হয়, মানে ব্রিটিশ যে রাজা ছিল তাদের কাছেই চলে যায়। কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যর্থ হয়েছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বড়জন ছিল, মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রাজা ছিল, তাদের কাছে চলে যায়। এটা রানী ভিক্টোরিয়ার মাধ্যমে হয়ে যায়। এখানে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যর্থ হয়েছে, তারা তো পারে নাই, তারা ছিল গুটি কয়েক। তো তারা যেহেতু ব্যর্থ হয়েছে, এই জন্য এই পুরো ভারতবর্ষে যে শাসন ক্ষমতা এটা নিয়ে গেছে ইংরেজদের মেইন অংশ। এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা। এতটুকু আমরা মোটামুটি চেষ্টা করে মনে রাখার জন্য। তো যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। তো বাড়ির কাজটা হচ্ছে আমি যে 2টা অংশ পড়াইছি এর মধ্যে এইটা ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ, কীভাবে রাজত্ব প্রতিষ্ঠা করে, আর হচ্ছে তোমার এই 2টা পয়েন্ট, যে প্রথমত দ্বিতীয়ত যুদ্ধ করে আর চুক্তি করে, এই 2টা পয়েন্ট ভালো করে মনে রাখবা, চেষ্টা করে মনে রাখার জন্য। আর বাড়ির কাজটা বলতেছি, এই 2টা অংশ থেকে তোমাদের 10টা MCQ সবাই খাতায় লিখে আমাকে জমা দিবা ইনশাল্লাহ। এটা হচ্ছে বাড়ির কাজ। সবাই কি বুঝতে পারছো বাড়ির কাজটা কি? 10টা MCQ প্রশ্ন লিখে আমাকে জমা দিবা। আমি তো মোটামুটি বুঝেছি কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আনইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তোমাদের ইংরেজি একটা বাড়ির কাজ ছিল, ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফ মুখস্থ করে লেখা। তোমরা কি লিখছিলা? আচ্ছা, লিখলে আমাকে দেখাও, আমি দেখবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের এখানে ক্লাস শেষ, তবে পরবর্তী ক্লাসটা ইংরেজি ন্যারেশন, সেটা হচ্ছে রাত 11:15 ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এখানে যতটুকু পড়াইছি?
জি না স্যার। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছো ক্লাস করার জন্য, সবাই রেগুলার ক্লাস করবা, সকল ফ্রেন্ডদের নিয়ে এসে ক্লাস করবা। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট। আর রাত 11টায় থাকো। আল্লাহ হাফেজ।